এতক্ষণ বলছিলেন আমাদের নেতা কমরেড ফুয়াদ হালিম, আমাদের নেতার রুলতা আছেন এখানে, আপনারা যারা এখানে আছেন আমার গুরুজনেরা, আমার ভাইরা বোনেরা বন্ধুরা। আচ্ছা, প্রেসিডেন্ট বলার সময় একটু ভুল বললেন, বলেন अभी जब बिल्डिंगें तोड़ी जा रही है, लोगों के घर तोड़ा जा रहा है, हॉकरों को अपने व्यापार से निकाला जा रहा है, उस समय जावेद खान और जावेद खान का बेटा अपने घर में सो रहा है। अब ये थोड़ा गलत इसलिए है, जावेद खान और जावेद खान का बेटा परसों तक अपने घर में सो रहा था। अब तक आप में से बहुत सारे लोगों को पता चल गया होगा, गतकाल থেকে कल रात से जावेद खान और जावेद खान का बेटा अपने घर में नहीं सो रहा है, वो शुभेंदु अधिकारी के घर में सोने के लिए चला गया है। और तृणमूल तोड़ के जो क्या नया तृणमूल नाम का कोई चीज बन रहा है, নতুন তৃণমূল। এখন দেখুন, আপনারা জানেন, আমরা সবাই জানি নতুন তৃণমূল বলে কিছু হয় না। তৃণমূলের কোনো নতুন তৃণমূল পুরনো তৃণমূল হয় না। তৃণমূল মানে একটাই, চোর তৃণমূল। তৃণমূল মানে হচ্ছে চোর তৃণমূল, নতুনও চোর পুরনো চোর। ये जो নতুন তৃণমূল নয়া তৃণমূল बन रहा है, শুভেন্দুর বলে যাওয়া রাস্তায় শুভেন্দুর কথা অনুযায়ী যে বিরোধী চলবে, শুভেন্দুর এই পালতু বিরোধী পক্ষ বিধানসভা একটা তৈরি হচ্ছে। সরকার চালাবে শুভেন্দু, বিরোধী চালাবে শুভেন্দু। মমতা ব্যানার্জির পার্টির 80 জন বিধায়ক জিতেছিল, এর মধ্যে 50 জনের ওপর বিধায়ক সারেন্ডার করে গেছে। তার মধ্যে একজন হচ্ছে জাভেদ খান, এন্ডালির বিধায়ক স্বর্ণকমল সাহা। হ্যাঁ ভাই, ওই স্বর্ণকমল সাহা ছিলেন, ভুল বললাম, কদিন আগে ছিলেন সন্দীপন সাহা, এন্ডালির বিধায়ক। সন্দীপন সাহা, জাভেদ খানরা সারেন্ডার করে দিয়েছে। শুভেন্দুকে বলে দিয়েছে যে আমরা তৃণমূলের প্রতীক নিয়ে বিধানসভায় বসে থাকবো, আপনারা দেখছেন খবরে, কিন্তু আমরা লড়বো না, আমরা আপনাকে বিরক্ত করবো না, আপনি আমাদেরকে যা বলবেন আমরা সেই মতো চলবো, আমরা আপনার পোষা বিরোধী হব। কদিন পরে দেখবেন এখানে আসবে মিটিং করতে, এই সন্দীপন সাহা এখানে আসবে মিটিং করতে ইন্টালিতে, জাভেদ খান যাবে, ওর ছেলে যাবে কসবায় তপসিয়া মিটিং করতে। মিটিং করে ওখানে গিয়ে কি বলবে আজকে বলে দিচ্ছি, এখানে মিটিং এ একটু আগে ফুয়াদের সঙ্গে কথা হচ্ছিল, এরপরে ওখানে মিটিং করতে গিয়ে বলবে যে আরে আপনাদের বাড়িগুলোকে বিজেপির হাত থেকে বাঁচানোর জন্য আমি এখন বিজেপির সঙ্গে সেটিং করছি, আপনাদের ভালোর জন্য আমি বিজেপির সঙ্গে সেটিং করছি। এরা আজ থেকে 1 মাস আগে অব্দি আমাদেরকে বলতো নাকি রামবাম, बोलते बाय मुआज और बीजेपी आपस में मिला हुआ है, बाय मुआज अपना वोट बीजेपी को दे रहा है, बीजेपी बाय मुआज के बदौलत बढ़ रहा है। यहाँ पे सीपीएम एल ভোটে পশ্চিম বাংলায় বিজেপি বাড়ছে, আমাদেরকে ভোট দাও, আমরা লড়বো পশ্চিম বাংলায় বিজেপির বিরুদ্ধে। 1 মাস আগে বলতো। আমাদের এখন দেখুন আঙুল থেকে ভোটের কালি উঠতে পারেনি। আমাদেরকে নিয়ে মমতা ব্যানার্জি বলতো সিপিএম ওরা 0 থেকে মহাশূন্যে চলে গেছে, সিপিএম 0 থেকে মহাশূন্যে চলে যাবে। এখন আমাদের আঙুল থেকে ভোটের কালি ওঠেনি, তার আগে আপনারা দেখতে পাচ্ছেন কার পার্টি মহাশূন্যে গেল। আমাদেরকে নিয়ে বলতো যে এখন সিপিএম কে রাস্তায় দেখতে পাবেন না, সিপিএম এখন খালি আদালতে ছোটে, কোর্টে ছোটে, আর না হলে সিপিএম সোশ্যাল মিডিয়া করে, ফেসবুক করে। আমাদেরকে নিয়ে 2 দিন আগে অব্দি বলতো। এখন তৃণমূলের অবস্থা দেখছেন, পিসি এখন কোর্টে ছুটছে, পিসি এখন আদালতে ছুটছে, আর ভাইপো বাড়িতে বসে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছে। একবার ভুল করে বাড়ি থেকে বেরিয়েছিল, এমন ডিমের বাড়ি আর জুতোর বাড়ি খেয়েছে, বাড়িতে ঢুকে গেছে, কবে বেরোবে আর কেউ জানে না। এই যে তৃণমূলের অবস্থা। আমরা সিপিআইএম আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, মাথা উঁচু করে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। বলতো আমাদেরকে বলতো, আমরা দেখুন সরকার চলে যায় হাত থেকে, আমরা অনেক পার্টির দেখেছিলাম, আমাদের হাত থেকেও সরকার চলে গেছিল। সরকার চালাতাম, একদিন ভোট হলো 2011 সালে, হেরে গেলাম ভোটে, আমাদের হাত থেকে সরকার বেরিয়ে গেল। কিন্তু কোনোদিন কোনো পার্টি এরকম হতে পারে 1 মাসের মধ্যে হাত থেকে সরকারও বেরিয়ে গেল, তার কদিন পরে নিজের পার্টির সিম্বলটাও বেরিয়ে গেল। এই তৃণমূল না থাকলে বাবার জন্য ভাবতে পারতাম না। 4 তারিখ সরকার বেরিয়ে গেছিল হাত থেকে, আর আজকে পার্টির সিম্বল বেরিয়ে গেছে হাত থেকে। মমতা ব্যানার্জি ধর্ণা দিচ্ছেন, ওখানে ধর্মতলায় গিয়ে 80 জন বিধায়ক জিতেছে, 2-3 জন বিধায়ক দাঁড়িয়ে রয়েছে, বাকি কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 42 জন এমপি আছে ওদের, লোকসভা রাজ্যসভা মিলিয়ে ওদের 42 জন এমপি আছে। 42 জন এমপির মধ্যে 3 জন এমপি ওখানে দাঁড়িয়ে আছে, বাকি 39 জন এমপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই বিজেপির কাছে, মুসলিম কাছে সারেন্ডার করে গেছে। এই হচ্ছে তৃণমূলের অবস্থা। কিন্তু তৃণমূলের অবস্থা দেখে আমরা খুশি হতে পারি, তার থেকে বড় বিপদ এখন আমাদের সামনে এসে পড়েছে। যে পাপগুলো তৃণমূল করেছে, একটা কথা আছে, একটা শের ছিল, সে অনেক বছর আগে শুনেছিলাম, লম্হোं ने खता की सदियों ने सजा पाई। 15 বছর ধরে তৃণমূল যে পাপগুলো করে গেছে,
তৃণমূলের সেই 15 বছরের পাপের প্রায়শ্চিত্ত এখন বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আগামী কত বছর করতে হবে আমরা জানি না। তার মধ্যে বড় একটা পাপের বোঝা আমাদের উপর চেপে এসছে। গরিব মানুষকে বাধ্য করেছিল এরা যে ইল্লিগাল বিল্ডিং গুলো কিনতে, ইল্লিগাল বিল্ডিং এর মধ্যে থাকতে। আজকে অব্দি কলকাতা কর্পোরেশনের মেয়রের নাম ফিরহাদ হাকিম। আজকে অব্দি কলকাতা কর্পোরেশনের মেয়রের নাম ফিরহাদ হাকিম। এই সমস্ত ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলের কাউন্সিলর, ওদের বুড়ো চেয়ারম্যান তৃণমূলের, এমআইসি তৃণমূলের, গোটা কর্পোরেশন তৃণমূলের। তারপরও একটার পর একটা বাড়িকে এই কলকাতা শহরে ভাঙা হচ্ছে। তৃণমূল নাকি কিছু জানে না, ববি হাকিম কিছু জানে না, জাভেদ খান কিছু জানে না, শোভন চ্যাটার্জি কিছু জানে না, কেউ কিছু জানে না। একটার পর একটা বাড়িতে ডেমোলিশনের নোটিশ দেওয়া হচ্ছে। এবার আমরা এখানে পরিষ্কার বলছি, এখানে ভাষণ দিতে আসিনি। আজকে এই যে বিপদ চলে এসছে, আমরা জানি আমাদের ভাষণ শুনে এই বিপদ কাটবে না। ভোট এসেছিল, ভোটের আগে আমরা ভাষণ দিয়েছিলাম, সমস্ত রাজনৈতিক দল তাদের কথা বলেছিল, আমরা আমাদের কথা বলেছিলাম। ভোট হয়ে গেছে, এটা ভাষণ দেওয়ার সময় নয়। আমরা কোনো লম্বা বক্তৃতা এখানে দিতে আসিনি, কিন্তু কতগুলো জরুরি কথা বলতে এসেছি। এমন নয় আমরা কোনো বেআইনি কাজকে সমর্থন করার জন্য, কোনো বেআইনি বাড়িকে বাঁচানো আমাদের লক্ষ্য নয়। কিন্তু আমরা সরকারের কাছে আবেদন করছি, আমরা সরকারকে প্রশ্ন করছি, শুভেন্দু অধিকারী সরকারকে, যদি বেআইনি বাড়ি তৈরি হয়ে থাকে বছরের পর বছর, তার জন্য শাস্তি কারা পাবে? যে ইল্লিগাল তৃণমূল কংগ্রেসের যে এমএলএ কাউন্সিলর গুলো ইল্লিগাল বাড়ি বানালো, সেখান থেকে পয়সা খেলো, যে প্রমোটার গুলো ইল্লিগাল বাড়ি বানিয়ে তৃণমূলকে আর লোকাল থানাকে টাকা দিয়ে লোককে সেই বাড়িগুলোতে ঢোকালো, আজকে শাস্তি তারা পাবে? নাকি যে গরিব মানুষ তারা বাধ্য হলো ওই বাড়িগুলোকে কিনতে, শাস্তিটা তারা পাবে? বুলডোজার তাদের উপর দিয়ে চলবে। আজকে আমার থেকে ভালো আপনারা জানেন, আজকে আমার বাড়ির কাছে তপসিয়া, গত 15 বছর ধরে 20 বছর ধরে তপসিয়ার যা চেহারা, কোন মানুষ যদি চান ওখানে লিগাল বাড়ি কিনতে, তার চাইলেও তার লিগাল বাড়ি কেনার উপায় নেই। একটা লিগাল বাড়ি জাভেদ খানরা তৈরি হতে দেয়নি ওখানে। যে তপসিয়ার মানুষ ওখানে বাড়ি কিনে থাকতে চান, একটা ফ্ল্যাট কিনে থাকতে চান, চাইলেও তার একটা লিগাল বাড়ি কেনার উপায় ছিল না মমতা ব্যানার্জি সরকারের আমলে, জাভেদ খানের আমলে। আজকে দেখছি ফৈয়াজ খান কত বড় কুলাঙ্গার হতে পারে একটা কাউন্সিলর। ফৈয়াজ খান এখন বলছে, ওকে টিভি থেকে ফোন করেছে, জিজ্ঞেস করছে যে ওখানে ইল্লিগাল ডেমোলিশন হচ্ছে, আপনি কি বলবেন? তার 2 দিন আগে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী ভাষণ দিতে গিয়ে ওর নাম বলেছে যে ফৈয়াজ খানের নামে 90টা বাড়ি আছে, 90টা প্রপার্টি আছে। মুখ্যমন্ত্রী বলেছে, এই মুখ্যমন্ত্রী বলেছে ফৈয়াজ খানের রাতের ঘুম চলে গেছে। ফৈয়াজ খান বুঝে গেছে আজ না হোক কাল আমার বাড়িতে পুলিশ আসবে, আমাকে অ্যারেস্ট হতে হবে। কি করতে হবে এখন? মুখ্যমন্ত্রীকে তেল দিতে হবে, শুভেন্দুকে তেল দিতে হবে, বিজেপিকে তেল দিতে হবে। মিডিয়া থেকে ফোন করেছে যে আপনার ওয়ার্ডে বাড়িগুলো ভাঙা হচ্ছে, আপনি এই নিয়ে কি বলবেন? বলছে আমি সরকারকে ওয়েলকাম করছি, নতুন গভর্নমেন্ট যে কাজ করছে আমি স্বাগত জানাচ্ছি, ভালো কাজ করছে, ভাঙুন। আমার ওয়ার্ডে তপসিয়াতে 80% বাড়ি ইল্লিগাল, আপনি ভাঙুন, আমি ওয়েলকাম করছি, চিন্তা করতে পারেন। ওর বাপ শব্দ পুলিশ ওখান থেকে 30 বছর ধরে আজকে টাকা করে খেয়েছে, টাকা কামিয়ে খেয়েছে ওখান থেকে। কাউন্সিলর বলছে কি আমি 10 বছর কাউন্সিলর হয়েছি, এই বাড়িগুলো 10 বছরের আগে তৈরি হয়েছে, তখন আমি কাউন্সিলর ছিলাম না, আমি জানবো না, আমি জানি না কি করে হয়েছে। আরে 10 বছর আগে তুই কাউন্সিলর ছিলিস না? কাউন্সিলর কে ছিল? 10 বছর আগে ওর মা রিফাত জাভেদ ওই ওয়ার্ডের কাউন্সিলর ছিল। তার আগে 15 বছর ওর বাপ জাভেদ খান 95 সাল থেকে ওই ওয়ার্ডের কাউন্সিলর ছিল। 10 বছর আগে বাড়ি তৈরি তুই জানিস না? কদিন পরে বলবি আমি আমার বাপ মাকে জানি না, আমি জাভেদ খানের নাম শুনিনি কোনোদিন, রিফাত জাভেদের নাম শুনিনি। কদিন পরে বাপ মাকে চিন্তা স্বীকার করবে। বাপ মার বেটা মিলে 30 বছর ধরে তপসিয়ায় লুটে পুটে খেয়েছে। আজকে যে বাড়িগুলোতে ডেমোলিশনের নোটিশ যাচ্ছে, আপনারা জানেন, আপনাদের অনেকের আত্মীয় বন্ধু বান্ধব ওখানে থাকেন, তপসিয়ার অনেক মানুষজন এখন হয়তো এখান থেকে কাজ করে বাড়ি ফিরছেন, বাজার করতে এসছেন, বাড়ি ফিরছেন। আপনারা জানেন বেশ কতগুলো বাড়িতে এখনো ল্যান্ড ওনারের নাম জাভেদ খানের বাবা, জাভেদ খানের বাবা মারা গেছেন, তার নামে নোটিশ গেছে। আজকে কি হবে এই বাড়িগুলোকে যদি ভেঙে ফেলা হয়? ইল্লিগাল বিল্ডিং বানিয়ে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা নিয়ে যে লোকগুলোকে ওখানে ঢুকিয়েছিল, আজকে সেই গরিব মানুষগুলো রাস্তায় চলে আসবেন। বাড়িটাকে ভেঙে ওটাকে ফাঁকা মাঠ করে দেওয়া হবে, ফাঁকা মাঠের মালিক আবার হয়ে যাবে জাভেদ খান আর ওর ছেলে ফৈয়াজ খান, জমি ওদের নামে। ফাঁকা মাঠের মালিক আবার হয়ে যাবে জাভেদ খান আর ফৈয়াজ খান। সেই মাঠে 2 দিন পরে আবার একটা, এবার হয়তো লিগাল বিল্ডিং বানাবে, এবার লিগাল বিল্ডিং বানিয়ে বিক্রি করবে। মানে এক জমির ওপর
প্রথমে ইলিগাল বানিয়ে পয়সা কামালো, এরপর লিগাল বানিয়ে পয়সা কামাবে, মাঝখান থেকে গরিব মানুষগুলো তারা বউ বাচ্চা নিয়ে রাস্তায় চলে আসবে। ছোট ছোট বাচ্চাগুলো মাথার উপর থেকে ছাদ চলে যাবে, তারা রাস্তায় নেমে চলে আসবে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? এর একটা বিহিত হবে না? কদিন আগে যখন 29 তারিখ কোর্টে কেসটা উঠলো, আমরা মামলা করলাম, বিকাশ ভট্টাচার্য, ফয়াজ, আমাদের ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস আমাদের উকিলরা ছিলেন, লড়াই করলেন। আদালত নির্দেশ দিল যে এখন ডেমোলিশ করা যাবে না। ডেমোলিশনের কাগজ নিয়ে যখন বিকালবেলা তপসিয়ায় গেলাম, চোখে জল আসে। একটা বাচ্চা মেয়ে, জানেন, এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, জিজে খান রোড, গোলাম জিলানি খান রোডে একটা বাচ্চা মেয়ে এবছর হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছে। তার বাবা নেই, বাবা মারা গেছে। মা হাওয়াই চটি রাবার কাটার কাজ করেন, ওই একটা খুঁজছি ঘরে বসে হাওয়াই চটি রাবার কাটার কাজ করেন, তার সেই করে মেয়েকে পড়াচ্ছে। মেয়েটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। এবার এসে কথা বলছে, জিজ্ঞেস করলাম, ভালো নম্বর পেয়েছে উচ্চ মাধ্যমিকে, জিজ্ঞেস করলাম কোন কলেজে ভর্তি হচ্ছি, ফর্ম তুলেছ? বলছে দাদা কোনো কলেজের কোনো ফর্ম তুলিনি। তো অনেক দিন হয়ে গেছে, রেজাল্ট বেরিয়েছে, অর্ধেক কলেজে তো ফর্ম দেওয়া শেষ হয়ে গেছে, আর কবে ফর্ম তুলবে? ওইটুকু বাচ্চা মেয়ে বলছে কি করবো ফর্ম তুলে, দাদা পড়াশোনা কি করে করবো, আমাদের তো বাড়িটাই ভেঙে দেবে, আমি আর কি করে পড়াশোনা করবো? আর ফেজ খান দাঁড়িয়ে বলছে আমি গভর্নমেন্টকে ওয়েলকাম করছি, গভর্নমেন্ট ভালো কাজ করছে, বাড়িটাকে ভাঙুন। আরে তোর হারামের টাকায় 90টা বাড়িয়েছে, তোর একটা ভাঙলে আর একটাই যাবি, আর একটা ভাঙলে আর একটাই যাবি। এই গরিব মানুষগুলোর কি আছে? এই খেটে খাওয়া মানুষগুলোর কি আছে? এরা কি দুরম্বরি করেছে ভাবতে পারেন? যদি কেউ দেখতে চান, আমার পকেটে এখন কোর্টের ওই অর্ডারের কপি রয়েছে, আমি এখানে আপনাদেরকে দেখাতে পারি। আমি লাইন বাই লাইন পড়ে পড়ে বলতে পারি। এখানে আমাদের যারা অ্যাডভোকেট আছেন, বিকাশ দা, শামীম দা, যারা কোর্টে অ্যাপিল করেছেন যে এতগুলো মানুষ এখানে আছেন, এরকম ভাবে ডেমোলিশনের নোটিশ দিয়ে দেওয়া হয়েছে, কোনো সময় না দিয়ে, কিছু না দিয়ে। এতগুলো গরিব মানুষ কোথায় যাবে, কি করে থাকবে? বাড়িটাকে ভাঙবেন না, আটকান। এদেরকে কোনো নোটিশ দেওয়া হয়নি, হঠাৎ সময় দেওয়া হয়নি, হঠাৎ ভেঙে দেওয়ার কথা বলা হচ্ছে। পাল্টা সরকারের পক্ষ থেকে, কর্পোরেশনের পক্ষ থেকে, বারবার বলছি, কর্পোরেশন কিন্তু তৃণমূল চালায়, ববি হাকিম মেয়র। তৃণমূলের কর্পোরেশন থেকে উত্তরে অ্যাডভোকেট কি বলেছে জানেন? ওখানে কথাটা টেকনিক্যালি ভুল না, বলছে কি, সব লেখা আছে অর্ডারের কপিতে, আমি এক্ষুনি দেখাতে পারি। আপনাদের শেষ হয়ে যাওয়ার পর একজন দুজনের ফোন নাম্বার দেবেন, আমি অর্ডারের কপি আপনাদেরকে পাঠিয়ে দেবো, ভালো করে পড়বেন কি লিখেছে। কর্পোরেশনের পক্ষ থেকে কোর্টে জাজকে বলছে যে দেখুন, বাড়ির যে মালিক, তার নামে আমরা নোটিশ দিয়ে দিয়েছিলাম আগে, তাকে আমরা সময় দিয়েছি, কিন্তু এই নোটিশে বাড়িটাকে ভাঙা হবে বলে ল্যান্ড ওনার বাদ দিয়ে আর যাদের যাদের সমস্যা হচ্ছে, একবারও বলছে না টেনেন্ট, একবারও বলছে না যারা ওই বাড়িতে থাকে, যে और जिन जिन लोगों को तकलीफ हो रहा है हमारे इस नोटिस से या फिर इस डेमोलिशन से, सबके पास जा जाके सबको ढूंढ ढूंढ के नोटिस देना हमारा काम नहीं है। अब देखिए, ये सुन के बुरा लग रहा है, लेकिन अगर आप सोचिएगा तो ये बात गलत भी नहीं है। তার কারণটা হচ্ছে, বাড়িটার জমির মালিক যে, সেটা খাতায় কলমে লেখা আছে, আইন কাগজ চেনে। আইন আমার আপনার মুখ চেনে না, আইন ডকুমেন্ট চেনে, কাগজ চেনে। যে বাড়ির মালিক, যে ল্যান্ডের মালিক, তার নামে কাগজ আছে, সেই কাগজ দেখিয়ে কর্পোরেশন নোটিশ দিচ্ছে। কিন্তু যারা ওখানে বাস করছেন একদিন ধরে, যারা টেনেন্ট, যারা ওখানে বসবাস করছেন, তাদের নামে কোনো ডকুমেন্ট একদিনে করে দেয়নি। একটা করে লোকের থেকে টাকা নিয়েছে, তাদেরকে একটা ঘরে ঢুকে দিয়েছে, টাকা রসিদ পর্যন্ত দেয়নি কাউকে। কি করে দেবে? চোরাই মালের তো রসিদ হয় না। मैं आपको कोई चीज बेच रहा हूं, आप मुझे पैसे दे रहे हैं, आपको मैं एक लिख के दूंगा कहीं पे, চড়াইটা কিসের জন্য করবো বলুন তো? আদালতে আমরা বলছি যে মানুষগুলোর বাড়িটা ভাঙবেন না, তো সরকার পক্ষের উকিল ওখানকার কাউন্সিলর ফয়েজ খানের ভাষণ শুনিয়ে দিচ্ছে, যেই তো লোকাল কাউন্সিলরই বলছে 80% বাড়ি ইলিগাল। কাউন্সিলর যেখানে বলছে 80% বাড়ি ইলিগাল, ডেমোলিশ করা হোক, তাহলে আমাদেরকে কেন বলছেন ডেমোলিশ না করতে? কাউন্সিলরের ভাষণ শুনিয়ে দিচ্ছে, বলুন কি দিয়ে লড়বো? দাঁড়িয়ে যে বলবো যে এখানে এতগুলো মানুষ থাকে, বসবাস করে, আজকে আপনারা বলা নেই কোয়া নেই, হঠাৎ করে বাড়িটাকে ভেঙে দিলে মানুষগুলো রাস্তায় চলে আসবে? যদি বলতে চাই, আদালত বলবে দেখান কোন কোন মানুষ থাকে, কে কে মানুষ থাকে, কি দিয়ে প্রমাণ করবো যে মানুষগুলো থাকে? আজকে 20 বছর ধরে, 15 বছর ধরে যে মানুষগুলো আছে, তাদের থাকার একটা কোনো লিগাল ডকুমেন্ট দেয়নি। এমনকি আপনারা জানেন, একটা ইলেকট্রিক বিল পর্যন্ত তাদের নামে করতে দেয়নি, ইলেকট্রিকের একটা মিটার বসাতে দেয়নি।
বুকিং করে বিদ্যুৎ দেওয়া তো বাড়িগুলোতে। 2016 সালের পরে আমরা তফসিয়াতে মুভমেন্ট করেছিলাম যে হুকিং করে বিদ্যুৎ চালানো যাবে না, কমিউনিটি মিটার দিতে হবে। তারপরে কিছু কিছু মিটার বসিয়েছে। হুকিং করে বিদ্যুৎ দিত কেন? ইলেকট্রিক্যাল লাইন বসাতে দিত না? দাঁড়িয়ে হুমকি দিত প্রতিটা বাড়িতে ভোটের আগে গিয়ে যে যদি জাভেদ খানকে ভোট না দিয়েছো, যদি আমাদের তৃণমূলকে ভোট না দিয়েছো, যদি যে বুথে আমরা হারবো সেই বুথ খালি করে দেবো, ইলেকট্রিক্যাল লাইন কেটে দেবো। যদি মিটার বসিয়ে দেয়, মানুষ যদি নিজের অধিকারে ইলেকট্রিক পায়, তাহলে তাকে গিয়ে হুমকিটা দেওয়া যাবে না, তাকে গিয়ে জোর করে ভোটটা নেওয়া যাবে না। তার বুকিং করে লাইন দিলে আমার বলার সুযোগ থাকে যে ভাই বুকিং করে লাইন দিচ্ছি, বিদ্যুৎ দিচ্ছি, আমাকে ভোট দিলে দে, নাহলে তোর ঘর খালি করে দেবো।